কথাই আছে, নরম মাটি বিড়ালেও আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকেরই হচ্ছে সোমবার। সোমবারের সকালের কাজকর্ম শুরু করা দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় উঠেই সবথেকে প্রথমে ঘরটুকু ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু নাস্তা রেডি করেছিলাম আমার হাজবেন্ডের জন্য, রুটি এবং চা। সেই নাস্তাটা শেষ করার পরে হাজবেন্ড কাজে বেরিয়ে যাবার পর মেয়েকে খাইয়ে দাইয়ে একেবারে ওকে খেলাধুলার জন্য প্রিপারেশন করিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি এখানে কাজকর্ম করতে আসলাম। তো আজকের যেহেতু খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, তাই কোনো কাজ না করে ভাবলাম সব থেকে প্রথমে জামা কাপড়গুলো আগে ধুয়ে দেবো, কারণ এখন না রোদ্দুরের কোনো ভরসা নেই, এই আছে এই নেই। তো সেই কারণে ভাবলাম এত যে সুন্দর রোদ্দুরটা বেরিয়েছে, হয়তো ঘন্টাখানিকের জন্যই থাকবে, তারপরে কিন্তু থাকবে না। আর ভিডিওটা যেহেতু আমি ভয়েসটা ভিডিও শেষ করার পরেই দিচ্ছি, তো সেই হিসেবে কিন্তু সত্যি বিকেল থেকে খুব বৃষ্টি হয়েছিল, খুব বেশি না হলেও মোটামুটি বৃষ্টিটা হয়েছিল। তাই সকাল সকালে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বলে সবগুলোই শুকিয়ে গিয়েছিল। আগের দিনের যত জামা কাপড় সেগুলো কিচ্ছু শুকায়নি, কারণ কালকের একদমই রোদ্দুর বেরোয়নি। তো সেই জামা কাপড়গুলো উঠে সকালে একদম প্রথমে উঠে কিন্তু ছাদের মধ্যে আগে মেলে দিয়ে এসেছিলাম। জানতাম যে যখন আজকের জামা কাপড়গুলো আমি মেলতে যাব তখন ওগুলোকে তুলে নিয়ে আসবো, তাহলে দড়িগুলোও ফাঁকা হয়ে যাবে। একসাথে অনেক কাপড় দড়িতে দিলে সমস্যা হয়, তো সেই কারণে কী করি, আগের দিনের জামা কাপড়গুলো আগে মেলে দিই। এগুলো যতক্ষণে কাচাকুচি করে ধুতে থাকবো ততক্ষণে ওগুলো শুকিয়ে যাবে। তো তারপরে চলে আসলাম আগের দিন রাতের ঝাঁঝা এঁটোকানো থালাবাটি, আর সেই সাথে নাস্তা শেষ করার পর ঝাঁঝা থালাবাটি ছিল সেগুলোকে ধুয়ে একেবারে ধুয়ে দেব, তারপরে কিন্তু ঘরের ভেতরে যাব। তো এই যে আজকের জামা কাপড়গুলো মেলে দিয়ে আসার পর কালকের জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, এগুলোকে হাতাহাতেই গুছিয়ে নেব। আমি কিন্তু এইভাবেই অল্প অল্প জামা কাপড় গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, এতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যায়। আর তুমি খেয়াল করে দেখবে, যখন অনেকগুলো জামা কাপড় একসাথে জমা পড়ে যায়, সেগুলোকে গোছাতে যে কতটা পরিমাণে বিরক্তি একটা ফিল হয়, সেটা তো আমরা প্রত্যেক গৃহিণীরা জানি। মনে হয় যেন সেগুলোকে জড়ো করে রেখে দিই যখন অনেক কাপড় হয়। সেই কারণে চেষ্টা করবে যে যখন দুটো চারটে করে জামা কাপড় তুমি ছাদ থেকে তুলে তুলে নিয়ে আসছো, সেই হাতেই যেন গুছিয়ে নিতে। একসাথে তুমি এনে এনে যখন জড়ো করে নেবে, তখন সে অনেক জামা কাপড়গুলো গোছাতে সময় তো লাগবে, সেই সাথে অনেকটা বিরক্তিও ফিল হবে। তো আমি কিন্তু বেসিক্যালি কিছু নিয়ম ধারা মেনটেন করে আমার ঘরদোরকে সব সময় পরিপাটি রাখার চেষ্টা করি। তো তারই কিছু টিপস তোমাদেরকে আজকে দেবো। তার মধ্যেই একটা হলো এই যে একদম সঙ্গে সঙ্গে যখন জামা কাপড় দুটো চারটে করে হবে, সেই সাথেই তোমরা চেষ্টা করবে গুছিয়ে ফেলতে।
তো চলো এখন আমার কিছু মিষ্টি দিদি বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, যেটা আগের ভিডিওতে দিতে পারিনি। তো গত ভিডিওতে কমেন্টগুলো আমার এসেছিলো, কিছু প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো লিপি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, দিদি তুমি কি পেমেন্ট পাও? তো আমি তো একবারই পেমেন্ট পেয়েছি। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জানো, তুমি হয়তো নতুন তাই তুমি জানো না, আমি একবারই পেমেন্ট পেয়েছি। তো আবার পেমেন্ট কবে পাবো আমি ঠিক বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি পাবো ইনশাআল্লাহ। তবে একবার আমি পেমেন্ট পেয়েছি। তো জেবা বেগম SKID থেকে দিদিভাই কমেন্ট করেছেন, বোন ইন্ডাকশানটার সুবিধা মনে হচ্ছে, সুবিধা মনে হলে আমাকে বলো, তাহলে আমিও একটা কিনবো। গ্যাস শেষ হয়ে গেলে খুব অসুবিধা হয়। তো ইন্ডাকশানটা তো ভীষণ সুবিধার, যদি তোমার কারেন্টের পয়েন্ট করা থাকে, এক্সট্রা কোনো বোর্ড করা থাকে রান্নাঘরে, সেক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক একটা জিনিস। আর আমার যেহেতু এখন কারেন্টের পয়েন্ট করা নেই গ্যাস মানে রান্নাঘরেতে, সেক্ষেত্রে কিন্তু আমার খুব সমস্যা হচ্ছে, কারণ এই যে বারবার আমাকে ফ্রিজ খুলে ফ্রিজের পয়েন্টের মধ্যে লাগাতে হচ্ছে, খুলতে হচ্ছে, সে কারণে এইটাই আমার অসুবিধা। না হলে ইন্ডাকশানটার বিষয়ে যদি তুমি জানতে চাও তাহলে বলবো ভীষণ সুবিধাজনক একটা জিনিস। আমার রান্নাঘরে কারেন্টের পয়েন্টটা হয়ে গেলে আমার ফ্রিজ তো রান্নাঘরে চলে যাবে, সেই সাথে ইন্ডাকশানটা যখন আমি আমার কাউন্টার টপে সেট করে নেব সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। বিশেষ করে এই যে চা বা পানি গরম এত তাড়াতাড়ি হয়ে যায়, তুমি হয়তো ধরো তরকারি করছো, সেক্ষেত্রে তরকারির মধ্যে না গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্টও ভালো হয়, আর সেই সাথে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি ভেবে রেখেছি যখন আমি রান্নাঘরে ইন্ডাকশানটা সেট করে নেব তখন তরকারি রান্নার ক্ষেত্রে ইন্ডাকশানে পানি গরম করে ওটা কিন্তু তরকারিতে দেবো, এতে গ্যাস তো সেভ হয়েই যাবে, সেই সাথে রান্নার টেস্টও কিন্তু ভালো হবে। তো পরে তো তোমাদের সাথে শেয়ার করব, তবে তোমাকে বলবো তুমি যদি কিনতে চাও ডেফিনেটলি কিনতে পারো, ভীষণ সুবিধাজনক একটা জিনিস। তবে সব কিছু দেখে বুঝে একটু ভালো দেখেই কিনো, এটাই বলবো। মোস্তিকেম হোসেন দিদিভাই থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দিদি আমার নামটা নেবেন লাইলা। তো এই যে লাইলা দিদিভাই, তোমার নাম নিলাম, তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। স্নেহা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আপু কোথা থেকে মিউজিক নাও? তো মিউজিক যে আমি নিই সেটা কিন্তু ইউটিউব থেকেই আমি নিই। যদি তুমি সিম্পল ইউটিউব থেকে ডাউনলোড করো তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে দিদিভাই। তো সেক্ষেত্রে বলবো যদি তুমি মিউজিক নিতে চাও অথচ কপিরাইট না আসে, সেক্ষেত্রে তুমি ইউটিউবে গিয়েই যদি সার্চ করো যে আমি কিভাবে মিউজিক নিলে কপিরাইট আসবে না, তাহলে ডিটেলসে কিন্তু তোমাকে এরকম অনেক টেকনিক্যাল চ্যানেল আছে, তোমাকে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবে। আমি কিন্তু ওইভাবেই দেখে আমি ডিটেলসে জেনেই আমি নিয়েছি, আমি তো আর ওইভাবে বললেও তুমি বুঝতে পারবে না, সে কারণে বলবো তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো যে কপিরাইট ফ্রি মিউজিক তুমি কিভাবে ডাউনলোড করে ইউটিউবের ভিডিওর জন্য আপলোড করতে পারো, সেক্ষেত্রে কপিরাইট আসার কোনো সম্ভাবনাই থাকবে না। বাট তুমি যদি এমনি ইউটিউব থেকে কোনো মিউজিক ডাউনলোড করে তুমি যদি দাও তাহলে তো কপিরাইট এসেই যাবে। তাই বলবো তুমি ইউটিউবে সার্চ করো, করে ওখান থেকে টেকনিক্যাল চ্যানেলের অনেকগুলো দাদাভাই আছে তাদের যদি ভিডিও দেখে তুমি ডাউনলোড করো, সেক্ষেত্রে কপিরাইট আসবে না। আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে কিন্তু আমাকে পরের ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার ঘরের কিন্তু অনেকটা কাজই আমি ক্লিন করে ফেলেছি। আমি বেসিক্যালি ঘর পরিপাটি রাখার ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করি, সেটা হচ্ছে একবারে সব কাজ করি না, মানে একবারে একই দিনে সবগুলো ফার্নিচার সবগুলো জিনিসপত্র ক্লিন বা পরিষ্কার করতে যাই না। এতে করে দেখা যায় কি আমার কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায়। সে কারণে চেষ্টা করি যেই দিন যতটুকু সময় আমার হাতে থাকে সেই দিন ততটুকু সময় অনুযায়ী আমি যে কোনো জিনিস বা যে কটা জিনিস ফার্নিচার ক্লিন করার থাকে সেগুলো করে নিই। এই যেমন ধরো আজকের হয়তো আমার হাতে আধ ঘন্টার সময় রয়েছে, তো সেই আধ ঘন্টার সময় ব্যবধানে আমার মনে হলো যে এই কটা জিনিস যদি ক্লিন করে নিই তাহলে কালকের এগুলো আর করবো না, অন্যগুলো করব। তো এই নিয়মধারা অনুযায়ী তোমরা যদি চলে বা এই নিয়মধারা মেনটেন করে তুমি যদি তোমার ঘরদোর ক্লিন করতে থাকো, তাহলে দেখবি তোমার ঘরের
প্রত্যেকটা জিনিস ফার্নিচার থেকে স্টার্ট করে যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বলো, যে কোনো জিনিস যেগুলো তুমি ইউজ করেছো সৌন্দর্যের জন্য, সেগুলো সব সময়ের জন্য চকচকে এবং তকতকে থাকবে। কারণ আমার বাড়িতে যখনই কেউ আসে তখন কিন্তু সে একটা কথাই বলে যে ছোট বাচ্চা নিয়ে কিভাবে তুমি ঘরদোর এত সুন্দরভাবে গুছিয়ে রাখো, ও কি একটু অগোছালো করে না? আমি তো এটাই বলি যে না, আমার মেয়ে একেবারে ভদ্র, কিচ্ছু অগোছালো করে না। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ছোট বাচ্চা থাকলে ঘরদোরকে মেনটেন করা, গুছিয়ে রাখাটা কতটা সমস্যাকর একটা বিষয়। তবে আমাদের উপরে নির্ভর করছে, চেষ্টা করলেই উপায় আছে, আর কোনো কিছুই অসম্ভব নয়। তো যাই হোক, এখানে আমি কিন্তু আজকের যেমন সময় পেয়েছি সেই অনুযায়ী ফ্রিজটা, তারপরে এই যে পালংটা, ফ্রিজের ওপরে যে আমি একটা কাপড় বিছিয়ে রেখেছি, ফুলগুলো, এগুলো একটু হালকা পাতলা করে পরিষ্কার করে নিলাম। তাহলে কিন্তু অনেকটা কাজই আমার এগিয়ে গেল। তো দিদি বোনেদের একটা কথা মনে করিয়ে দিই, যে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওর শুরুতে যে কথাটা তোমাদেরকে বললাম, হয়তো ভাববে যে কথাটা বলার কারণ কি। তো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই তোমাদেরকে কথাটা বলেছি যে যে নরম ধরনের মানুষ হবে তাকেই কিন্তু সবাই সবথেকে বেশি পরিমাণে আঘাত করবে, সবথেকে বেশি পরিমাণে সেই মানুষটাই ক্ষতবিক্ষত হবে নিজেদেরই লোকেদের কাছে। মানে বাইরের লোককে তো দূরের কথা, সবথেকে প্রথমে নিজের লোকের কাছেই সবথেকে বেশি পরিমাণে আঘাত পাবে। সে কারণে বলবো, সব জায়গায় যে নরম হতে হবে এমন কোনো মানে নেই। পরিস্থিতি বুঝে, জায়গা বুঝে কিন্তু তুমি চেষ্টা করো নরম হওয়ার বা শক্ত হওয়ার। তাহলে দেখবে খুব সহজেই তোমাকে কেউ আঘাত করতে পারবে না, খুব সহজেই তোমাকে কেউ ক্ষতবিক্ষত করতে পারবে না। তো সময় বুঝে, জায়গা বুঝে, পরিস্থিতি বুঝে কিন্তু শক্ত হতে হবে, শক্তভাবে হাল ধরতে হবে। এটা ভাবলে চলবে না যে না, আমি নরম আছি বলে আমাকে যে যা বলছে বলুক গে। সহ্য করারও একটা মানে কি বলবো, ধৈর্য ধরারও কিন্তু মানুষের একটা সীমাবদ্ধতা থাকে। যখন সেই সীমা পেরিয়ে যায় তখন কিন্তু মানুষ আর সহ্য করতে পারে না। তো সেই হিসেবেই বলবো যে সব জায়গায় নরম হতে হবে এমন কোনো কথা নেই। যেমন জায়গা তেমন জায়গা হিসেবে কিন্তু আমাদেরকে একটু শক্ত করে হাল ধরতে হবে। তো আরেকটা যে কথা বলেছিলাম, জীবনে ভালোবাসার মানুষ আসার থেকে ভালো রাখার মানুষ আসাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কেন বলো তো? যে তোমাকে ভালোবাসবে আজকে, পরবর্তীতে সে তোমাকে ভালো নাও বাসতে পারে, কিন্তু যে তোমাকে ভালো রাখার চেষ্টা করবে সে কিন্তু সারাটা জীবন তোমাকে ভালো রাখার চেষ্টা করবে। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে আমাদের স্বামী বা আমাদের হাজবেন্ড, যারা কিন্তু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খেটে যায়, শুধুমাত্র আমাদের পরিবারটাকে হাসি খুশি দেখার জন্য, আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোকে মেনটেন করার জন্য, যাতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা না হয়, কষ্ট না হয়, সে কারণে দিন রাত গাধার মতো খেটে যায়। তাই আমরা সব সময় চেষ্টা করব যে হাজব্যান্ড বা এরকম যদি তুমি স্বামী পেয়ে থাকো যে অত্যন্ত পরিমাণে একজন ভালো মানুষ, যে সব সময় তোমাকে ভালো রাখে, তাই সে যদি কোনো দিন বা কোনো সময়ের জন্য কাজ থেকে আসার সময় বা কোনো এক সময় যদি খুব রেগে থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে আজকের হয়তো তার সারাটা দিন কাজের ওখানে খুব একটা ভালো যায়নি, হয়তো কোনো রকমভাবে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কাজের ওখানে কোনো গণ্ডগোল বা কিছু একটা গণ্ডগোল হয়েছে, যে কারণে সেই রাগটা তো আর সেখানে তুলতে পারবে না, হয়তো সেই রাগটা আর কি এসে তিনি বাড়িতেই তুলছেন। দেখো, আমাদের ক্ষমতা যেখানে, আমরা কিন্তু সেখানেই রাগটা দেখাতে পারি। যেমন ধরো, আমি একটা কথাই বলছি, এমন কিছু মানুষ আছে, মানে এমন কিছু বউরা আছে যারা শাশুড়ির ওপরে রাগ দেখাতে পারেন না, কিন্তু সেই রাগটা কিন্তু শাশুড়ি মায়ের রাগটা হাজবেন্ডের ওপরে তোলেন, কারণ সে খুব ভালো করেই জানে যে শাশুড়ি মায়ের ওপরে রাগ তোলা যাবে না। তো সেই রাগটা কী করব, আমার হাজবেন্ডের ওপরে তুলে দিই। এটা হয় না? তো সেই হিসাবেই যে হাজবেন্ড তো আর সেই কাজের জায়গাতে নিজের রাগটা দেখাতে পারবে না, প্রকাশ করতে পারবে না, তাহলে হয়তো তার কাজের জায়গাটা নষ্ট হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে। তাই সেই রাগটা হয়তো সে বাড়িতে এসে তোমার উপরে তুলবে। তো সেটা নিয়ে কোনো কিছু ভাবার চিন্তার নেই, তারপরের দিনকে দেখবে আবারও সব কিছু নর্মাল হয়ে গেছে। তো কথা বলতে বলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।